দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ছাত্র শিবির সহ সব ধরনের সহযোগী সংগঠনকে সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে যাচ্ছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। আইনমন্ত্রী আনিসুল হক গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অনুবিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করার কথা রয়েছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, এ বিষয়ে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য নথি পাঠানো হবে। অনুমোদন মিললে আজই আদেশ জারি করা হবে। রাজনীতি নিষিদ্ধ হবে ৭১ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বিতর্কিত এ রাজনৈতিক দলের। ডিবির হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দিতে এবং শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে করা রিটের দ্বিতীয় দফা শুনানি আজ। গতকাল প্রথম দফা শুনানির পর হাইকোর্ট দ্বিতীয় দফা শুনানির জন্য এদিন ধার্য করেন। এর আগে মঙ্গলবার হাইকোর্টে করা রিটের শুনানি শুরুর পর সরকার পক্ষের আইনজীবীদের আপত্তিতে এজলাসে বাকবিতণ্ডা হয়। সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সুজন বলেন, আন্দোলনকারীদের পক্ষে রিটকারী আইনজীবীরা আন্দোলনকারীদের কেউ না হওয়ায় তাদের শুনানির যোগ্যতা নেই। এর আগে সোমবার করা রিটে ছাত্রছাত্রীদের রাস্তায় নামার আশঙ্কার কথা উল্লেখ করে গুলি না চালানোর নির্দেশনা চাওয়া হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে নিহতদের অনেকেই শ্রমজীবী। সহিংসতার মধ্যেও জীবিকার তাগিদে বের হয়ে গুলিবিদ্ধ হয়েছেন অনেকে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব অনেকে। তাদেরই একজন মধ্যবাড্ডার রিকশা চালক হাফিজুল। ২১শে জুলাই মধ্যবাড্ডার পোস্ট অফিস গলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এই শ্রমজীবী। কোটা আন্দোলনে নিহত পরিবার নিয়ে বিল্লাল হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে থাকছে হাফিজুলের পরিবারের দুঃখ গাথা। একজন গুলি করছে রিকশাওয়ালা, ছেলে রিকশা চালক হাফিজুলের প্যাডেলেই ঘুরত বাবা আবু বকরের সংসারের চাকা। সেই ছেলেকে হারিয়ে তাই বাকরুদ্ধ বাবা। ২ সন্তানের জননী, মানসিক ভারসাম্যহীন স্ত্রী আয়েশা হয়তো এখনো বুঝে উঠতে পারেননি তিনি কি হারিয়েছেন। ২১শে জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় জীবিকার তাগিদে রিকশা নিয়ে বের হয়েছিলেন মধ্যবাড্ডার পোস্ট অফিস গলিতে। প্রধান সড়কের সংঘর্ষ দেখে যাত্রী নামিয়ে ফেরার পথেই গলিতেই গুলিবিদ্ধ হন হাফিজুল। সাথে থাকা রিকশা চালক সুমন মিয়া জানান, একাধিক হাসপাতালে নিলেও চিকিৎসা পায়নি হাফিজুল। বিজিবি ছিল আপনার লিং রোডের মাথায়, আর আমরা ছিলাম পোস্ট অফিস গলির মাথায়। তাই ওখান থেকে গুলিটা লাগার পরে তাও আমি সঠিক বলতে পারবো না যে কোন থেকে আমার যতটুকু সম্ভাবনা গুলিগুলো ছাদে থেকে করছে। তারপর আমি তার নিয়ে ৩ মেডিকেল দৌড়াইছি। সে সময় সে জীবিত ছিল। যদি কোনো মেডিকেল ট্রিটমেন্ট নিত আজকে হাফিজুল বেঁচে থাকতো। নিরপরাধ ছেলের বুকে কেন গুলি চালানো হলো সেই প্রশ্ন রেখে বাবা ও মা জানতে চান, হাফিজুলের ছোট্ট সন্তানদের ভাত কাপড়ের সংস্থান কে করবে। গুলি পিছনের থেকে লাগছে আর এই ডান সাইড থেকে বার হয়ে গেছে, বড় দগ্ধ হয়ে বার হয়ে গেছে, কিন্তু ওরে কেউ এক ফুট পানিও খাইতে পারে না। আমার সরকারের সাথে কিনা বিচার উঠতে যাবে, আমি অসহায় মানুষ। আমার ওই ছেলে কামাই হতো, আমরা খাইতাম সবাই মিলিয়ে। এখন আমার ছেলে নাই, আমার কোনো ভাবে নাতি পুতুলি কেমনে থাকবো, কি করবো। ২ সন্তান নিয়ে কিভাবে সংসার চলবে জানা নেই স্ত্রী আয়েশার। স্বামীর মৃত্যুর পর আশ্রয় নিয়েছেন মায়ের বাসায়। লোক আমার আসবা, মেয়ের পেটে একটা, এই 2টা মেয়ের জামাইটা গেছে, 4জন লোক আমার অসহায় গেছে। রিকশা চালক হাফিজুলের মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা স্ত্রীর স্বামী হারিয়ে এরই মধ্যে ছেড়েছেন বাসা। 2 সন্তান নিয়ে সামনের পথ চলা কিভাবে হবে জানা নেই তার। এমন বাস্তবতায় সরকারের আর্থিক সহযোগিতা চান পরিবারটি। বিল্লাল হোসেন, RTV, বাড্ডা, রূপনগর, ঢাকা। মায়ের দুঃখ ঘোচাতে 4 বছর আগে মাত্র 10 বছর বয়সে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম শহরে পাড়ি জমায় সাইমন। মুদি দোকানের কাজ করে যা উপার্জন করত, মায়ের জন্য তা বাড়িতেই পাঠিয়ে দিত। ছেলের পছন্দের পিঠাপুলি নিয়ে চট্টগ্রামে এসেছিলেন মা রহিমা বেগম, কিন্তু তাকে ফিরতে হয়েছে ছেলের মৃতদেহ নিয়ে। কোটা সংস্কার আন্দোলনে নিহত সাইমন হত্যার বিচার চেয়েছেন দুঃখী মা। সন্দ্বীপ থেকে অপু ইব্রাহিমের প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ।
বহদ্দারহাট এলাকায় দোকানের কাজ সেরে সেদিন রাতেই চট্টগ্রাম নগরীর ফকিরহাট এলাকায় খালার বাসায় যাবার কথা ছিল সাইমনের। পিঠাপুলি নিয়ে সেখানেই অপেক্ষায় ছিলেন মা রহিমা বেগম। তবে শেষ পর্যন্ত আর খাওয়া হলো না শখের পিঠা। শোকে মুহ্যমান মা এখন অপলক তাকিয়ে থাকেন সাইমনের ছবির দিকে। 18 জুলাই চট্টগ্রামের বহদ্দারহাট। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে উত্তাল পুরো এলাকা। দোকান বন্ধ করে সেই পথ ধরে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় সাইমনের। ছেলেকে পিঠা খাওয়াতে এসে উল্টো নিথর দেহ নিয়ে বাড়ি ফেরেন মা রহিমা। মার ওয়াজ করাইবো, নানুর ওয়াজ করাইবো, ছেলেরও তো আমার ছেলে কোনো আড্ডা নাই ফাড্ডা নাই, মোস্তান্ন ওস্তান্ন কোনো সন্ত্রাস ন, এই দূরতে টাকা রুজিকের কাজ করে ভাত খা মারে খাবা। দেখি দুনিয়াতে কোটি কোটি টাকা দিলে কি ছেলের জীবন হাবা যাবে আর ছেলে মার কাছে আসিব? আমি বিশেষ চাই। সন্দ্বীপের হারামিয়া গ্রামের বিধবা এ মায়ের ছিল 2 সন্তান। বড় ছেলে তুষার কিছুটা ছন্নছাড়া, তবে ছোট ছেলে সাইমনের স্বপ্নের পুরোটাই ছিল মায়ের মুখে হাসি ফোটানো। চট্টগ্রাম শহরে মুদি দোকানে কাজ করে যে টাকা পেয়েছিল তা খরচ হয়ে যাবার ভয়ে সবশেষ 2 ঈদেও বাড়ি যায়নি সাইমন। তবে বেতনের সব টাকা ঠিকই পাঠিয়েছিল মায়ের কাছে। এমন সন্তানের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না স্বজনরাও। ওই ছেলে সেদিন স্যালারি পেয়ে বাসায় যাওয়ার জন্য গেছিল, ওখানে অবস্থায় মারা গেছিল। ও খুব মা ভক্ত ছিল আর কর্মিক ছিল, চাকরি করি মার দিকে চাইতো, মাকে খাওয়াইতো। বৃহস্পতিবার থেকে 3 দিনের ভিতরে আমার বোন গুতি আমাদের গায়ে গার্জিয়ান ছাড়া কোনো কিছু ছাড়া পোস্ট ম্যাডাম করে ফেলছে। ওইখানে আমাদেরকে 2 ঘন্টা টাইম দিয়েছে, 2 ঘন্টার ভিতরে কি করে লাশ দাফন করে ফেলতে হবে। এখান থেকে পুলিশ পোস্ট ছিল। সাইমন হত্যার সুষ্ঠু তদন্ত হবে, ন্যায় বিচার পাবে মা রহিমা বেগম, এমন প্রত্যাশা সচেতন মহলের। সৈয়দ মাহমুদ, RTV। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে জানতে ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে চিঠি দিয়ে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশনা দেয় সরকার। ফেসবুক ও ইউটিউব সরকারের চিঠির কোনো উত্তর দেয়নি, তবে টিকটক চিঠির বিপরীতে মেইল করেছে। সকাল 11টায় ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বিটিআরসি ভবনে বৈঠকে বসবে সংস্থাটি। বৈঠক শেষে বিটিআরসি ভবনে প্রতিমন্ত্রী পলক সাংবাদিক ব্রিফিং করবেন। সেখানেই ফেসবুক ও ইউটিউব সহ অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলোর ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে। আজ থেকে স্বাভাবিক সময় ধরে চালু হলো সরকারি বেসরকারি অফিস। সেই অনুযায়ী সরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। সহিংসতার কারণে কারফিউ জারির পর গত 5 দিন সময় কমিয়ে চালু ছিল অফিস। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়ালে 19 জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। 21 থেকে 23 জুলাই পর্যন্ত সাধারণ ছুটির পর 24 ও 25 জুলাই সীমিতভাবে চলে অফিস। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে 28, 29 ও 30 জুলাই অফিস চলে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ানবাজার এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, আজ থেকে তো পূর্ণাঙ্গ অফিস শুরু হয়েছে, তো রাস্তাঘাটে যানবাহনের চাপ কেমন দেখছেন আর যাত্রীর সংখ্যা কেমন দেখছেন? শহর যেন তার নিজের নিয়মে ফিরছে, একটু ধীরে সুস্থে হলেও আজকে আসলে এই যে 19 তারিখ কারফিউ জারির পর প্রায় 11 দিন পার হয়ে গেল। তারপরে নানা রকম চড়াই উতরাইয়ের ভেতর দিয়ে, নানা রকম নিয়ম কানুনের ভেতর দিয়ে কিন্তু শহরকে চলতে হচ্ছে। এবং আপনি জানেন যে এখনও কিন্তু আসলে সান্ধ্যকালীন যে কারফিউ সেটি কিন্তু চলছে, অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত কিন্তু কারফিউ চলছে। কিন্তু কারফিউ যেহেতু ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে এবং আপনি খবরেই জানাচ্ছিলেন যে আজকে থেকে আসলে স্বাভাবিক নিয়মে অফিস আদালত খুলেছে। আপনি জানেন যে 19 তারিখে কারফিউ জারির পরে কিন্তু আমরা দেখেছিলাম সরকারি ছুটি দিতে, তারপরে আমরা দেখলাম যে তারপরের 2 দিন যেটি হলো যে সময়, অর্থাৎ অফিস সময় কমিয়ে দিয়ে 11টা থেকে 3টা, অর্থাৎ মাত্র 4 ঘন্টা অফিস টাইম দেওয়া হয়েছিল। তারপরে সেটিকে আরও 2 ঘন্টা বাড়ানো হয়েছিল 9টা থেকে 3টে, এবং আজকে থেকে কিন্তু আসলে শুরু হয়ে গেল একদম স্বাভাবিক নিয়মে অফিস। এবং সেই প্রভাব কিন্তু একদম শহরের রাজধানীর এই যানজট শহরে কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে। এবং আজকে শহর থেকে আজকে সকাল থেকে মানুষের যে কর্মব্যস্ততা এবং কর্মচাঞ্চলতা, সেটা দেখে আসলে বোঝার উপায় নেই, কিংবা সেটি দেখে আসলে মনে করারও উপায় নেই যে এখনও আসলে এই শহরে আসলে কারফিউ চলছে, যেটি আমি আপনাকে বলছিলাম যে
সাতটা থেকে আসলে 8টা পর্যন্ত কারফিউ চলছে। সবকিছু মিলে মানুষের ব্যস্ততা, ট্রাফিক পুলিশের ব্যস্ততা এবং এই ব্যস্ততা আসলে অব্যাহত থাকুক এবং শহর তার স্বাভাবিক নিয়মে ফিরে আসুক, এটি কিন্তু আসলে সবারই চাওয়া। তো এই ছিল আসলে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। স্বাভাবিক হয়ে আসছে সারা দেশের পরিস্থিতি। আজ আগের সময়সূচি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে অফিসের কার্যক্রম। 16 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে চট্টগ্রামে। ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে খুলনায়। অভ্যন্তরীণ রুটের যান চলাচলের পাশাপাশি চলছে দূরপাল্লার যানবাহন। স্বাভাবিক সূচিতে ফিরছে অফিস আদালতের কার্যক্রম। বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর টহলের মাঝেই বেড়েছে মানুষ ও যানবাহন চলাচল। এছাড়া রাজশাহী, রংপুর, সিলেটের স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। মেহেরপুরে দূরপাল্লা ও আন্তঃজেলার সড়কে স্বাভাবিকভাবে বাস চলাচল করছে। কার্যক্রম চলছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানেরও। চট্টগ্রাম মহানগরীর পরিস্থিতি জানাবেন সহকর্মী সাইফুল মাহমুদ। চলমান কারফিউ অব্যাহত রয়েছে। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই কারফিউ শিথিল করা হয়েছে। এই শিথিলের মধ্যে কোনো অবস্থাতেই মিছিল, মিটিং, সমাবেশ করা যাবে না বলে জানিয়েছেন সিএমপির পক্ষ থেকে। এবং একই সাথে আজ সকাল 9টা থেকে 5টা অফিস আদালত শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই আগের নিয়মে অফিস আদালত শুরু হয়েছে এবং রাস্তায় ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের সংখ্যা বেড়েছে। দূরপাল্লার যাত্রীবাহী বাসও চলাচল করছে নির্বিঘ্নে এবং চট্টগ্রাম বন্দরের পণ্য উঠানামা স্বাভাবিকভাবেই হচ্ছে এবং বন্দর থেকে পণ্যগুলো স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন গন্তব্যে ডেলিভারি হচ্ছে। কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না এবং দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে কিন্তু পণ্য সরবরাহ স্বাভাবিক রয়েছে। বিভিন্ন স্থান থেকে এবং চট্টগ্রাম বন্দর থেকে খাতুনগঞ্জে পণ্যবাহী ট্রাকগুলো প্রবেশ করছে এবং সেখান থেকে আবার পণ্যবাহী ট্রাকগুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানিয়েছেন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পণ্যের দাম কিছুটা কমেছে। চট্টগ্রাম কাস্টম হাউজের কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে হচ্ছে, কোনো ধরনের বিঘ্ন হচ্ছে না, খুবই স্বাভাবিক রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম সিটি খুবই স্বাভাবিক এবং একই সাথে চট্টগ্রামের যে 15টি উপজেলা আছে সেগুলো কিন্তু স্বাভাবিক হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি পয়েন্টে রয়েছে, মোড়ে মোড়ে তারা পাহারা দিচ্ছেন এবং কোথাও কোনো ধরনের জটলা সৃষ্টি হলেই সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হচ্ছেন। কী কারণে জটলা হচ্ছে এই বিষয়গুলি তারা জানার চেষ্টা করছেন এবং সড়কে কিন্তু ব্যক্তিগত গাড়ির সাথে সাথে দূরপাল্লার যান এবং গণপরিবহনের সংখ্যাও বেড়েছে। চট্টগ্রাম নগরী এই মুহূর্তে খুবই শান্ত রয়েছে, কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এই ছিল কারফিউ নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে 1 সপ্তাহ বন্ধ থাকার পর পুরোদমে চালু হয়েছে চট্টগ্রাম অঞ্চলের সব শিল্প কারখানা। কার্যক্রম না চলায় 600 পোশাক কারখানায় 2200 কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত সময় কাজ করছেন শ্রমিকরা। ইমু খানের ছবিতে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সান্থী। কোটা আন্দোলন ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি ও কারফিউর কারণে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। সপ্তাহখানেকের বেশি বন্ধ ছিল চট্টগ্রামের সব কলকারখানা। তবে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় চলমান কারফিউর মধ্যেই সরকারি নির্দেশনা মেনে জেলার সব গার্মেন্টস কারখানা পুরোদমে চালু হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে শ্রমিকরা কাজ করছেন অতিরিক্ত সময়। ব্যবসায়ীরা বলছেন অস্থিতিশীল পরিস্থিতির কারণে গেল কয়েকদিনে এ খাতে সারা দেশে দৈনিক 1600 কোটি সহ মোট 11,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। এর মধ্যে চট্টগ্রামেই ক্ষতি হয়েছে 2200 কোটি টাকা। এই ক্ষতি পুরো জাতির ক্ষতি, এটা কোনো ব্যক্তিগত ক্ষতি নয়। অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে যাচ্ছিলাম, অনেক দূর এগিয়ে গেছিও। সেই পথটিকে স্তম্ভিত করার জন্য এই মুহূর্তে আমাদের এই মাতৃভূমিতে যা হচ্ছে এটা আমাদের কারোরই কাম্য নয়। এই ক্ষত ঠিক হয়ে উঠতে আমাদের অনেক সময় লাগবে। ইন্টারনেট সেবা ও পণ্য পরিবহনের অভাবে প্রতিদিন 1000 কোটি টাকা লোকসানের পাশাপাশি বিশ্ববাজারে ক্ষুণ্ণ হয়েছে দেশের ভাবমূর্তিও। গুডস যেগুলো ব্লকেট হয়েছে সেগুলোকে ক্লিয়ার করে এটা এক্সপোর্ট করা এবং ইনপুট যেগুলো পোর্টের মধ্যে আছে সেগুলো ইনহাউস করে প্রোডাকশনে যাওয়া, এইটা প্রথম আমাদের টার্গেট। আমরা যদি ফিউচারে যদি অর্ডারগুলো যদি সামনের সিজনে মিস করি তাহলে সেই ওটাও আমাদের ধরনের জন্য একটা ক্ষতি হবে। তবে সবকিছু পেছনে ফেলে আবারও ঘুরে দাঁড়াবে দেশের পোশাক খাত, এমনটাই প্রত্যাশা সবার। নুসরাত জাহান সিন্থি, RTV।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিরতা ও কারফিউর প্রভাব পড়েছে যশোরের সবজি, ফুল ও মাছের রেণুপোনা ব্যবসায়। উৎপাদন সচল থাকলেও সময়মতো পরিবহন ও বিক্রি করতে না পারায় ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা। এসব খাতে এরই মধ্যে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি তাদের। যশোর প্রতিনিধি বিএম ফারুকের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ইস্যুর প্রভাবে ক্ষতির মুখে পড়ে কপালে চিন্তার ভাঁজ যশোরের সবজি, ফুল ও মাছের পোনা ব্যবসায়ীদের। চলতি বছর প্রচণ্ড তাপপ্রবাহ সহ নানা প্রতিকূলতা পেরিয়ে উৎপাদন অব্যাহত রেখেছিল এ তিন খাতের চাষিরা। তবে কোটা সংস্কার ঘিরে সাম্প্রতিক সহিংসতায়, পরিবহন সংকট ও বাইরে থেকে ক্রেতা না আসায় বিক্রি নিয়ে বিপাকে পড়েন এখানকার ব্যবসায়ীরা। রেণুপোনা ও সবজি স্থানীয়ভাবে কম দামে বিক্রি হলেও বন্ধ ছিল ফুল বেচাকেনা। অনেকের খেতেই নষ্ট হয় ফুল। ফুলের ব্যাপক ক্ষতি হয়েছে, কৃষকরা ফুলগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে। ফুলের রাজ্যের ক্ষতিটা হচ্ছে একটি ফুলও বিক্রি করা যায়নি এবং আজ 10 থেকে 12 দিন কোনো জেলা শহরে গাড়ি চলিনি, সেই ফুলগুলো তো আমি পাঠাইতে পারিনি। 4-5 দিন কার্ফিউর জন্য আমাদের এই জায়গার মার্কেটটা টোটালি অফ হয়ে যাওয়ায় কোনো বেচা কিনা হয়নি। শত কোটি টাকার মৎস্য ব্যবসায়ীদের ঘাটতি গেছে, যে ঘাটতিটা আর এবছরে কখনোই তোলা সম্ভব নয়। কার্ফিউ তো কোনো গাড়ি আসেনি, কোনো কাস্টমার আসেনি, কোনো ক্রেতা বিক্রেতা কেউ আসে না। মাছ ও ফুল চাষে ক্ষতির বিষয়টি অবগত অধিদপ্তরের কর্মকর্তারা। আর জেলার বাহিরে সবজি পরিবহনে সহায়তা করার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। মৌসুমে রেণু এবং পোনার একটা ব্যাপক চাহিদা থাকে চাষিদের কাছে। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে এই যশোরের বিভিন্ন উপজেলায় সহ বাংলাদেশের অন্যান্য জায়গায় রেণু ও পোনার সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটছে। আমরা আশা করছি যে এই সমস্যাটা অচিরেই কেটে যাবে। প্রচুর পরিমাণে সবজি এবং ফুল উৎপাদিত হয়ে থাকে। এই উদ্বৃত্ত ফুল এবং সবজি দেশের বিভিন্ন প্রান্তে আমরা সরবরাহ করে তাদের চাহিদা পূরণ করে থাকি। আমরা এই কার্ফিউর ভিতর আমাদের এই ব্যবস্থাটি সচল রেখে। যশোরের সবজি, রেণুপোনা ও ফুল চাষের সঙ্গে জড়িত রয়েছে প্রায় 10 লাখ পরিবার। সৈয়দা সামিয়া তামান্না, RTV। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন বিমুখদেরও ভিড়াচ্ছেন ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কামালা হ্যারিস। গর্ভপাত ইস্যুতে বড় ধরনের জনসমর্থন আদায়ে সক্ষম হচ্ছেন তিনি। এ বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে কামালার অবস্থান অনেকটাই সাবলীল ও স্পষ্ট। 2020 সালের চেয়ে 2024 সালে বাইডেনের জনপ্রিয়তা কমেছে। বিশেষ করে যেসব ভোটার বৈধ গর্ভপাত চান তাদের সমর্থন হারিয়েছেন বাইডেন। এদিক থেকে কামালা হ্যারিস এ ধরনের ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন। মঙ্গলবার CNN-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এতে বলা হয়, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গর্ভপাত ইস্যুটি উপেক্ষা করে গেছেন, আর বাইডেন বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরতে পারেননি। দর্শক, এই বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গর্ভপাত ইস্যুতে বড় ধরনের জনসমর্থন আদায়ে সক্ষম হচ্ছেন ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কামালা হ্যারিস। প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে বিষয়টিতে কমলার অবস্থান অনেকটাই সাবলীল এবং স্পষ্ট। 2020 সালের চেয়ে 2024 সালে বাইডেনের জনপ্রিয়তা কমেছে। বিশেষ করে যেসব ভোটার বৈধ গর্ভপাত চান তাদের সমর্থন হারিয়েছেন বাইডেন। এদিক থেকে কমলা হ্যারিস এই ধরনের ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন। মঙ্গলবার CNN-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এতে বলা হয় যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গর্ভপাত ইস্যুতে উপেক্ষা করে গেছেন, আর বাইডেন এটাকে স্পষ্টভাবে তুলে ধরতে পারেনি। সাম্প্রতিক এক জরিপে দেখা যায় যে গর্ভপাতের বৈধতা চান এমন বিপুল সংখ্যক ভোটার বাইডেনের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা বাইডেনের ভোট দিবেন না। এই ভোটারদের আকৃষ্ট করতে সমর্থন হয়েছেন কামালা হ্যারিস। এক বুথ ফেরত জরিপে দেখা যায় এর আগে 2020 সালের নির্বাচনে গর্ভপাতের বৈধতা দাবিকারী ভোটারদের 3/4 বাইডেনকে সমর্থন করেছিলেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে সিনেটর জেডি ভান্সকে মনোনয়ন দিলেও কিন্তু কমলা হ্যারিস কাকে সঙ্গী করবেন তা নিয়ে কিন্তু জল্পনা কল্পনা চলছেই। এবং মঙ্গলবার দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে সম্ভাব্য কয়েকজনের প্রার্থীর কথা কিন্তু ইতিমধ্যে উঠে আসে। এর মধ্যে অ্যারিজোনা সিনেটর মার্ক হেলি, এছাড়াও অন্যান্য অঙ্গরাজ্যের কিন্তু অনেকেই আছে। আরেকটি অঙ্গরাজ্যের যেমন পেনসিলভেনিয়ার অঙ্গরাজ্যের
গভর্নর জোস শ্যাফিরোর নাম শোনা যাচ্ছে। এছাড়াও আমি যেখানে আছি মিশিগানের গভর্নর গ্রেচেন হোয়াইটমোর, এছাড়াও কিন্তু অন্যান্য মিনিসোটার গভর্নরের নামও কিন্তু এর মধ্যে শোনা যাচ্ছে। তবে এখন অপেক্ষা করতে হবে আসলে কি হতে যাচ্ছে, কি হবে। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন কামরুজ্জামান হেলাল। ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 151 জনে পৌঁছেছে। কয়েক ঘন্টা টানা ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট এই ভূমিধসে আহত হয়েছে আরও প্রায় 200 মানুষ। এক প্রতিবেদনে এই তথ্য জানায় রয়টার্স। আরও শতাধিক মানুষ এখনও আটকা পড়ে আছে বলে মনে করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনও চলছে। এই অবস্থায় ভারতের এই রাজ্যে আরও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যটির বেশ কিছু জেলার রেড অ্যালার্টও জারি করা হয়েছে। ইরানে আততায়ীর হামলায় নিহত হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম স্থানীয় সময় মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তিনি ইরানে অবস্থান করছিলেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 3 জন নিহত ও 78 জন আহত হয়েছে। এছাড়া গাজার খান ইউনিসকে ধ্বংসস্তূপে পরিণত করে অভিযান শেষ করেছে ইসরায়েল। গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 39,000 ও আহতের সংখ্যা 90,000 পেরিয়েছে। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানাতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।